তো এতক্ষণ আমরা দেখছিলাম যে সোনার তরী কবিতাটির স্বাভাবিক ব্যাখ্যা, অর্থাৎ যদি আমরা স্বাভাবিকভাবে কবিতাটি পড়ি তাহলে তার ব্যাখ্যাটা কীরকম হবে। এবার আমরা এর রূপক অর্থ বা অন্তর্নিহিত অর্থটা বোঝার চেষ্টা করার একটা প্রয়াস নেব, একটা চেষ্টা করব আমরা অন্তর্নিহিত অর্থটা যাতে আমরা বুঝে উঠতে পারি। তো যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথ স্বয়ং এই কবিতার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা যদি কবিতাটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করি তাতে কি সমস্যা হয়। রবীন্দ্রনাথ এটাই বলেছেন যে কবিতাটিকে স্বাভাবিকভাবে পড়লেই এর রস গ্রহণ করা সম্ভব। একদম আগে আমরা যেভাবে জিনিসটাকে বুঝেছি, ওই যে কৃষক ধান পরিবহন করে নিয়ে যাওয়া, কিন্তু তাতে যখন পাঠককুল সন্তুষ্ট হয়নি তখন রবীন্দ্রনাথ আরেকটা ব্যাখ্যা প্রদান করেছেন। তো সেই ব্যাখ্যাটার দিকে এবার আমরা একটু নজর দিই। প্রথম আমাদের মনে প্রশ্ন ছিল যে এখানে যাকে কৃষক বলা হচ্ছে সেই কৃষকটি কি। আসলে এখানে কৃষক বলতে যাকে বোঝানো হয়েছে সেই কৃষক হচ্ছে একজন সৃষ্টিশীল লোক। সৃষ্টিশীল লোক বলতে আমরা কাদেরকে বুঝি? কবি, সাহিত্যিক, গায়ক, চলচ্চিত্র নির্মাতা কিংবা এই ধরনের শিল্পী যারা বিভিন্ন মাধ্যমে কাজ করেন। আবার আমরা একজন সাধারণ মানুষকেও সৃষ্টিশীল মানুষ বলতে পারি, কারণ আমাদের প্রতিটি কাজই তো কিছু না কিছু সৃষ্টি। তাহলে এখানে কৃষক শব্দটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যে একজন সৃষ্টিশীল লোক বা একজন সাধারণ মানুষ, আমরা দুটোই ধরে নিতে পারি। কিন্তু সে আক্ষরিক অর্থে কৃষক নয় মোটেও। যেমন তাহলে তাকে কৃষক কেন বলা হচ্ছে? কৃষক বলা হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে কৃষক কিছু একটা উৎপাদন করে, চাষ করে। সে একজন সৃষ্টিশীল মানুষও কিন্তু কিছু না কিছু উৎপাদন করে, অন্য কথায় চাষ করে। সেজন্য একজন সৃষ্টিশীল মানুষকে আমরা কৃষক বলতেই পারি। এবার আমরা দেখি সোনার ধান বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে। এখানে সোনার ধান বলতে একজন সৃষ্টিশীল মানুষের যে সৃষ্টিকর্ম সেই জিনিসটাকে বলা হচ্ছে সোনার ধান। তাহলে প্রশ্ন হচ্ছে সেটাকে শুধু ধান না বলে সোনার ধান কেন বলা হচ্ছে? ধান না বলে সোনার ধান বলার পিছনে কারণ হচ্ছে মানব ইতিহাসে আমরা যদি দেখি তাহলে মানুষের কর্ম বা সৃষ্টিকর্মটাই শুধু টিকে থাকে। এই জন্য সেই সৃষ্টিকর্মটা মূল্যবান এবং সেই কারণে সৃষ্টিকর্মকে বলা হচ্ছে সোনার ধান। আমরা খেয়াল করলেই দেখতে পাবো যে রামায়ণ, মহাভারতের মতো মহাকাব্যগুলো বিশাল সময় পেরিয়ে টিকে আছে। ইলিয়াড, ওডিসির মতো মহাকাব্যগুলো বিশাল সময় পার হয়ে টিকে আছে। এইরকম আমরা পৃথিবীর আরো অসংখ্য সাহিত্যকর্ম পাবো যেগুলো বিরাট সময় পাড়ি দিয়ে টিকে আছে। মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করছে, আনন্দ গ্রহণ করছে। আমরা বিখ্যাত শিল্পীদের ভাস্কর্যগুলো দেখতে পারি, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রগুলো দেখতে পারি, যে এগুলো প্রত্যেকটাই কি করেছে? সময় পার করে টিকে আছে। মানুষ মরে গেছে এর মধ্যে, যারা নির্মাণ করেছেন, যারা এগুলোর নির্মাণের সাথে জড়িত ছিলেন, যারা অভিনয় করেছেন, তারা সবাই মরে গেছেন, কিন্তু তাদের কাজগুলো টিকে আছে। তো সেই কারণে লেখক সঙ্গতভাবেই সৃষ্টিকর্মকে সোনার ধান বলে অভিহিত করেছেন। ঠিক আছে? আর সোনার তরী কথাটা কেন এসছে? সোনার তরী কথাটা এসছে যে সোনার ধান পরিবহন যাতে করা হয়, মূল্যবান জিনিস যেটাতে পরিবহন করা হয় সেই বাহনটাও কিন্তু মূল্যবান। কাজেই সোনার ধান পরিবহন করার জন্য সোনার তরী শব্দটা এসছে। ও আরেকটা কথা বলে রাখি, আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে সোনার তরী যে কবিতাটি আছে এটা কিন্তু সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা জিনিসটা কি? যে কবিতাটার নামে একটা বইয়ের নাম হয় সেই কবিতাটাকে বলা হয় নাম কবিতা। অর্থাৎ সোনার তরী কাব্যগ্রন্থটিতে অনেক কবিতা আছে, তবে কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়েছে সোনার তরী কবিতাটার নামে। তো যেটা বলছিলাম, তাহলে আমরা কৃষককে সেটা বুঝতে পারলাম একজন সৃষ্টিশীল মানুষ, বা আপনি আমি যে কেউই হতে পারি, আমরাও কিছু না কিছু সৃষ্টি করি, কাজে আমরাও হতে পারি
ধান কি? সোনার ধান। সেটা হচ্ছে মানুষের কর্ম। সাধারণ মানুষের বেলায় দেখলে মানুষের কর্ম, আর সৃষ্টিশীল মানুষের বেলায় দেখলে তাদের সৃষ্টিকর্ম। এখন সাধারণ মানুষের ব্যাপারটা যদি আমরা দেখি, আমাদেরকে কিন্তু মনে রাখবে আমাদের কাজ। যে ধরেন আমি একদিন মারা যাব, আমার কাজটা থেকে যাবে, সে কাজ দিয়ে মানুষ আমাকে বিচার করবে। সেটা ইতিবাচক বা নেতিবাচক দুটো অর্থেই হতে পারে। যেমন ধরেন হিটলারকেও মানুষ মনে রেখেছে বিশাল একটা দীর্ঘ সময় বাদ দিয়ে, কিন্তু সেটা কিভাবে? নেতিবাচকভাবে। আবার রবীন্দ্রনাথ ঠাকুরকেও মানুষ মনে রেখেছে, সেটা কিভাবে? ইতিবাচকভাবে। তো লেখক এখানে ইতিবাচক জিনিসটাকেই ধরে নিয়েছেন সোনার ধান হিসেবে। এবার আমরা আসি ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে। ক্ষেত জিনিসটা হচ্ছে এই যে দ্বীপের কথা বলা হচ্ছে, যে দ্বীপটা নদীর মাঝখানে, এই দ্বীপটা হচ্ছে কবির শিল্প সৃষ্টির জগৎ। সেই জগৎটা কোথায় অবস্থিত? সেই জগৎটা তার সাহিত্য সৃষ্টির যে অঙ্গন, সেটা হচ্ছে তার দেহ আশ্রিত মন। অন্য কথায়, এই যে আমার গোটা শরীর, এই গোটা শরীরটা কিন্তু আমার এই মস্তিষ্কের বাহক মাত্র। আমি নামক যে জিনিসটা আছে সেটা অবস্থান করে কিন্তু এখানে। এই যে হাত কিংবা পা কিংবা আমার বাকি শরীর, এটা কিন্তু আমি নই, মানে আমি এটা নয়। আমি জিনিসটা অবস্থান করে আমার এই এখানের ভেতরে, ঠিক আছে? তো ওই জগৎটা, এই যে আমার মনের জগৎ, এই মনের জগতে আমরা কিন্তু প্রত্যেকে একা। একজন লেখক যখন কোনো কিছু সৃষ্টি করেন, তিনি চারপাশ থেকে উপাদান গ্রহণ করেন, সেই উপাদানটাকে সাজান। কোথায় সাজান? তার মনের মধ্যে। মনের মধ্যে সাজানোর কাজটা কে করে? সেটা তিনি একাই করেন, ঠিক আছে? তো এখানে ক্ষেত বলতে যে জায়গাটা বোঝানো হচ্ছে, ওটা কিন্তু আক্ষরিক অর্থে ক্ষেত নয়, ওটা হচ্ছে একজন স্রষ্টা মানুষের মন, তার শিল্প সৃষ্টির অঙ্গন, তার শিল্প সৃষ্টির জগৎ। প্রত্যেকটা লেখক তার মনের ভূমিতে একলা সৃষ্টি করেন, সেখানে তিনি তার সৃষ্ট চরিত্রদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, ঠিক আছে? এবং ওই যে খেয়াল করুন, আমাদের কৃষক কি বলেছিল আমাদেরকে? সে বলছে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। অর্থাৎ সে এতটাই ব্যস্ত ছিল যে কখন বর্ষাকাল চলে এসছে সে খেয়ালই করে উঠতে পারেনি। তাহলে কি আমাদের এই যে লেখক বা আমাদের এই যে শিল্প সৃষ্টিকারী চরিত্রটি, তিনি তার সাহিত্য সৃষ্টি বা শিল্প সৃষ্টি নিয়ে ব্যস্ত ছিলেন। আবার আমাদের মতো একজন সাধারণ মানুষের কথা ভাবেন, আমরাও কিন্তু আমাদের কাজ নিয়েই ব্যস্ত। আমরা একটা জিনিস খেয়াল করছি না, সেটা কি? সেটা হচ্ছে আমাদের সময়টা একদিন শেষ হয়ে যাবে, মৃত্যু আসবে আমাদের কাছে, ঠিক আছে? তার দিকে খেয়াল না রেখে কিন্তু আমরা আমাদের জাগতিক কাজকর্ম সবটুকু করে যাচ্ছি। একইভাবে একজন শিল্পস্রষ্ট মানুষ, তিনিও ওই একই কাজগুলো একইভাবে করে গেছেন, মৃত্যুর দিকে খেয়াল রাখেন। তাহলে স্যার এখানে মৃত্যু কোথায়? ওই যে বলছে প্রাকৃতিক দুর্যোগ, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এটাই আসলে মৃত্যু বা মৃত্যু কাছিয়ে আসার ইঙ্গিত, একটা প্রাকৃতিক দুর্যোগ। তাহলে একটু ভালোভাবে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথের এই আপাত সাধারণ কবিতাটার আড়ালে আসলে অনেকগুলো গোপন জিনিস লুকোনো আছে। যেখানে কৃষক আসলে কৃষক নয়, একজন শিল্পস্রষ্টা বা আমাদের মতোই একজন সাধারণ মানুষ। ক্ষেত আসলে ক্ষেত নয়, আমাদের মন, যেখানের মধ্যে আমরা বিভিন্ন জিনিস সৃষ্টি করি। ধান আসলে ধান নয়, আমাদের কাজ বা একজন শিল্পস্রষ্টার সৃষ্টিগুলো, ঠিক আছে? আর সোনার তরী বা নৌকাটা, সেটা কি? সেটা আমরা একটু পরে যাব। এখন আমরা দেখি যে যদি ক্ষেতটা আমাদের মন হয়, তাহলে এই যে নদীটার কথা বলছে, ভরা নদী ক্ষুরধারা খর পরশা কিংবা চারিধারে বাঁকা জল করিছে খেলা, এই জিনিসগুলো কি? যেটা বলছে চারিধারে বাঁকা জল করিছে খেলা, সেই জিনিসটা হচ্ছে আসলে অনন্ত কাল স্রোত, মানে সময়ের প্রবাহ। আমরা যদি একটু ভালো করে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা প্রত্যেকটা মানুষ আসলে একটা একটা দ্বীপের মতো। কেন? কারণ আমাদের প্রত্যেকের চারিদিকে একটা সময়ের ক্ষেত্র আছে, আমরা সেই সময়ের ক্ষেত্র পার করতে পারি না। যেমন আমার যা বয়স, আপনার যে বয়স যদি আমার চাইতে কম হয়, তাহলে আমাদের দুজনের মাঝখানে একটা সময়ের ব্যবধান আছে। আমি কি এক লাফে সেই ব্যবধানটা পার করতে পারবো? পারবো না। আপনি কি আমার বয়সে এসে পৌঁছাতে পারবেন? পারবেন না।
তার মানে কি, সময় আমাদের প্রত্যেকটি মানুষকে আলাদা আলাদা করে রেখেছে। সময়ের স্রোত দিয়ে আমরা চারিদিক থেকে আলাদা আলাদা একটা একটা দ্বীপের মতো পরিবেষ্টিত হয়ে আছি। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কৃষক খেতে কেন একা, কেন সে বলছে যে নদীটার স্রোত এতটাই তীব্র যে সেটাকে কেউ পার করতে পারে না। নিশ্চয়ই আমরা জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা আসি গ্রাম সংক্রান্ত যে খটকাটা আমাদের ছিল, সময় সংক্রান্ত খটকা, সেটার মধ্যে। তার আগে আমরা একটু বলে আসি যে আমরা প্রথম প্রশ্নটা তুলেছিলাম কি, সেটা হচ্ছে যে বর্ষাকালে কেন ধান কাটছে। আসলে এখানে বর্ষাকাল জিনিসটা মৃত্যুর ইঙ্গিত, অর্থাৎ জীবন শেষ হয়ে আসার ইঙ্গিত। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একজন কৃষক কেন বর্ষাকালে ধান কাটছে। সে আসলে তার কাজগুলোকে একসাথে জমা করছে, এবং সেটা তো আর শুরুতে হবে না, সেটা হবে তার জীবনের শেষ প্রান্তে গিয়ে আমি আমার কাজগুলোকে দেখতে পাবো। এই কারণে বর্ষাকালে ধান কাটার ব্যাপারটা এসছে। এখন আসেন আমরা গ্রাম সংক্রান্ত যে সমস্যাটা ছিল সেটা মিটিয়ে আসি। দেখা যাচ্ছে কি যে নদীর একটা পারে সকালবেলা মনে হচ্ছে, আরেকটা পারে বিকেলবেলা মনে হচ্ছে।